আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। জেনারেল কবিরের ভারতে পালিয়ে যাওয়ার ভয়াবহ গোপন তথ্য ফাঁস। সাবেক মন্ত্রী আনিসুল ও সালমান এফ রহমানের ফাঁসি কি সবার আগে হচ্ছে? চাকসুতে শীর্ষ 2 পদে শিবির ও 1 পদে ছাত্রদল জয়ী। ভারতের প্রক্সি হয়ে পাকিস্তানের সাথে সংঘাতে জড়িয়েছে আফগানিস্তান। হঠাৎ গুরুতর অসুস্থ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবার বিস্তারিত। দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন অপরাধে অভিযুক্ত পতিত স্বৈরাচার শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমদ। গত 9 অক্টোবর তিনি বিশেষ ব্যবস্থায় তামাবিল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। জেনারেল কবির এখন কলকাতার নিউটাউন এলাকায় সঞ্জীবা গার্ডেন কমপ্লেক্সে সপরিবারে অবস্থান করছেন। ঢাকা এবং কলকাতার নিরাপত্তা সূত্রগুলো আমার দেশকে এসব তথ্য নিশ্চিত করেছে। জেনারেল কবিরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তিনি কোথায় আছেন তা নিয়ে যখন ব্যাপক আলোচনা চলছে, ঠিক সেই মুহূর্তেই আমার দেশের অনুসন্ধানে তার পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সেনা সদরের পক্ষ থেকে জানানো হয়েছে জেনারেল কবিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী জেনারেল কবিরের পালিয়ে যাওয়ার ঘটনাকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে দেখছেন। আমার দেশের সঙ্গে আলাপে তিনি বলেন, জেনারেল কবির ভারতে পালিয়ে গিয়েছে এবং ভারত তাকে আশ্রয় দিয়েছে। ভারত আমাদের বিরুদ্ধে সবকিছু করবে, এটা আমরা জানি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাকে যারা পালাতে সহযোগিতা করেছে তাদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে হবে। এখানে কোনো উপদেষ্টার নাম শোনা যাচ্ছে যারা জেনারেল কবিরকে পালাতে সাহায্য করেছে। এটা দ্রুত তদন্ত হওয়া উচিত। তিনি বলেন, এখানে সেনাবাহিনীর দায় এড়ানোর কোনো সুযোগ নেই। একজন সার্ভিং জেনারেল কিভাবে পালাতে পারে তার জবাব সেনাবাহিনীর দিতে হবে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব সেনাবাহিনীর। সেই সেনাবাহিনীর জেনারেলরা যদি অন্য দেশের এজেন্ট হয়ে কাজ করে তাহলে তো আর বলা যায় না আমাদের একটি সার্বভৌমত্ব রাষ্ট্র আছে। বিশিষ্ট আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষক প্রফেসর এম শহীদুজ্জামান জেনারেল কবিরের পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার ঘটনাকে জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি আখ্যা দিয়ে আমার দেশকে বলেন, জেনারেল কবির যদি সত্যি ভারতে পালিয়ে গিয়ে থাকেন তাহলে সেটা খুবই উদ্বেগের বিষয়। সেনাবাহিনীর পক্ষ থেকে তো বলা হলো জেনারেল কবির যেন পালাতে না পারে, সেজন্য বিমানবন্দর সহ সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। তাহলে তিনি কিভাবে পালালেন, এই প্রশ্নের জবাব তো কর্তৃপক্ষকে দিতে হবে। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে সঠিক তদন্ত হতে হবে। তিনি বলেন, আমাদের জেনারেলরা পালিয়ে ভারতে আশ্রয় নিচ্ছে এবং ভারত তাদের আশ্রয় দিচ্ছে। এটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। ভারত আসলে উস্কানি দিচ্ছে। ভারত চাইছে বাংলাদেশকে অস্থিতিশীল করতে। ভারতে যেসব জেনারেল আশ্রয় নিচ্ছে তারা যে ভারতের হয়ে এখন নানা ধরনের অপরাধ করছে তা এখন প্রমাণিত। অপরাধী জেনারেলদের ভারত যে আশ্রয় দিচ্ছে সে বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে বেশি বেশি তুলে ধরার আহ্বান জানিয়ে এই বিশ্লেষক বলেন, বাংলাদেশের চলমান পরিস্থিতির উপর জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র সহ অনেকেই নজর রাখছে। সরকারের দায়িত্ব হলো বিষয়টি ব্যাপকভাবে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা এবং এসব অপরাধীর যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সেই বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে দ্রুত শেষ করা। এটা করতে পারলে ভারত তখন আন্তর্জাতিকভাবে চাপে পড়বে। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান সহ মোট 45 জনের বিরুদ্ধে 8 জানুয়ারির মধ্যে তদন্ত শেষ করতে বলা হয়েছে। বুধবার জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ সংক্রান্ত 7টি মামলায় অভিযুক্তদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদের মধ্যে ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি, উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী, সাবেক সচিব ও সংসদ সদস্যরা। তবে তাদের এজলাসে না তুলে খাস কামরাতে শুনানি অনুষ্ঠিত হয় এবং সেখান থেকে 8 জানুয়ারির মধ্যে তদন্ত সম্পন্ন করার আদেশ দেন বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এদিকে জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে যুক্তিতর্কের 4র্থ দিনের শুনানি চলছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করবেন। মঙ্গলবার দিনভর এই মামলার শুনানিতে দালিলিক প্রমাণ, প্লেস অব অকরেন্স, গণহত্যার বিস্তার, সংশ্লিষ্ট পক্ষগুলোর ভূমিকা এবং জুলাইয়ের ধারাবাহিক ঘটনাক্রম তুলে ধরা হবে। প্রসিকিউশন আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট 5টি অভিযোগ উপস্থাপন করে। এছাড়া আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলার সাক্ষ্য গ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ। বিশ্লেষকরা বলছেন, আনিসুল হক ও সালমান এফ রহমানের বিচার সবার আগে শেষ হবে। নির্বাচনের আগেই এদের বিচারের রায় ঘোষিত হতে পারে ধারণা করা হচ্ছে। প্রসিকিউশন টিম আশা করছে আওয়ামী লীগের এই 2 নেতার ফাঁসির আদেশ হতে পারে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে 26টি পদের মধ্যে ভিপি জিএস সহ 24টি পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন। অন্যদিকে এজিএস সহ 2টি পদে জয়লাভ করেছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী। বুধবার 15 অক্টোবর রাত 5টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিবিএ অডিটোরিয়ামে ফলাফল ঘোষণা করা হয়। ভিপি ইব্রাহিম রনি বিশ্ববিদ্যালয়ের 2017-18 সেশনের ইতিহাস বিভাগ শিক্ষার্থী, জিএস সাইদ বিন হাবিব 2019-20 সেশনের ইতিহাস বিভাগ শিক্ষার্থী এবং এজিএস আইয়ুবুর রহমান তৌফিক 21-22 সেশনের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী। ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি পেয়েছেন 7,983 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন 4,374 ভোট। জিএস পদে শিবির সমর্থিত প্রার্থী সাইদ বিন হাবিব পেয়েছেন 8,031 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী শাফাত পেয়েছেন মাত্র 2,724 ভোট। অন্যদিকে ছাত্রদল মনোনীত এজিএস প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক পেয়েছেন 7,014 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র শিবির সমর্থিত এজিএস প্রার্থী সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন 5,045 ভোট। ছাত্র শিবির সমর্থিত প্যানেলের অন্য বিজয়ীরা হলেন মোহাম্মদ শাওন, হারিজুল ইসলাম, জিহাদ হুসাইন, আব্দুল্লাহ আল নোমান, জান্নাতুল আদন নুসরাত, নাহিমা আক্তার দীপা, জান্নাতুল ফেরদাউস রিতা, মাহবুবুর রহমান, তাহসিনা রহমান, আফরান হাসান ইমরান, মোনায়েম শরীফ, মেহেদি হাসান প্রমুখ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। নয়াদিল্লির প্রক্সি গ্রুপ হয়ে ইসলামাবাদের সাথে সংঘাতে জড়িয়েছে কাবুল। জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। আর সে কারণেই আফগানিস্তানের সাথে 48 ঘন্টার যুদ্ধবিরতি কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। খাজা আসিফ বলেন, দিল্লির পুতুলে পরিণত হয়েছে কাবুল, অর্থায়ন হচ্ছে সেখান থেকে। আফগানিস্তান সংঘাতের পরিধি বাড়াতে চাইলে পাল্টা জবাব দেওয়ার পূর্ণ সক্ষমতা প্রস্তুতি আছে পাকিস্তানের। এ সময় গঠনমূলক আলোচনায় আগ্রহী হলেও যুদ্ধবিরতি ভঙ্গ অথবা নিজেদের ভূখণ্ডে হামলা সহ্য করবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। এর আগে গত শনিবার পাল্টাপাল্টি সংঘাতের সূচনা হয় দুই দেশের সীমান্তবর্তী এলাকায়, চলে রোববার সকাল পর্যন্ত। বুধবার আবার বড় ধরনের সহিংসতার জড়ায় দুই দেশ। এ পর্যন্ত 58 পাক সেনা হত্যার দাবি করেছে কাবুল। বিপরীতে 200-এরও বেশি তালেবান যোদ্ধাকে হত্যার দাবি ইসলামাবাদের। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গুরুতর অসুস্থ। চিকিৎসকরা তাকে কিছুদিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন। বুধবার 15 অক্টোবর দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজের খবরে বলা হয়েছে, জেলা আদালতে দুর্নীতির মামলায় হাজিরা দিতে গিয়েছিলেন নেতানিয়াহু। এ সময় তার প্রচুর পরিমাণে কাশি ও ঠান্ডা ভাব দেখা দিয়েছিল। স্বাস্থ্যের অবনতির কারণে তিনি দ্রুত এজলাস শেষ করার আহ্বান জানান। পরে বিচারকরা তার মতে সায় দেন। তিনি আদালতকে বলেন, সর্দির কারণে আমার অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না। ডাক্তার এক নাগারে দীর্ঘ সময় কোনো কাজ করতে বারণ করেছেন। উল্লেখ্য, গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুর্নীতির মামলা থেকে নেতানিয়াহুকে মুক্তি দেওয়ার জন্য ইসরায়েলি রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছিলেন। তিনি এটিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলেও আখ্যা দিয়েছিলেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক অভিযানে হামাস 33 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। তাদের বিরুদ্ধে শাসন কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা এবং বিদেশি শক্তির সহায়তায় কাজ করার অভিযোগ ছিল। রাফাহ অঞ্চলে হামাস বিরোধী এক নেতার বিরুদ্ধেও অভিযান চলছে। হামাস দাবি, এসব ব্যক্তি ইসরায়েলের স্বার্থে কাজ করে গাজায় বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছিল। হামাস সরকারের মিডিয়া অফিস প্রধান ইসমাইল আল থাওয়াবতা বলেন, আমরা গাজার নিরাপত্তা, শৃঙ্খলা ও আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ যাতে জনগণ নিরাপদে থাকে। তিনি আরো জানান, ভবিষ্যতে যদি স্বাধীন একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তাহলে হামাস তাদের অস্ত্র সেই রাষ্ট্রের নিয়ন্ত্রণে তুলে দিতে প্রস্তুত। তবে গাজার শাসন কাঠামোকে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ হবে শুধুমাত্র ফিলিস্তিনিদের মধ্যেই, কোনো বিদেশি হস্তক্ষেপ ছাড়া। বিশ্লেষকরা বলছেন, হামাসের এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো গাজায় পুনরায় প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং জনমানসে আস্থা ফিরে পাওয়া, যাতে ভবিষ্যতে যে কোনো চুক্তি বা রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় গাজার জনগণের স্বার্থ সুরক্ষিত থাকে। 2023 সালের 7 অক্টোবরের ঘটনার পর ইসরায়েলি হামলায় গাজায় যে ব্যাপক ধ্বংসযজ্ঞ বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল তার প্রেক্ষাপট নিয়ে বর্তমানে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর। ভারত ও ইন্দোনেশিয়ার পরে এশিয়ার আরো 16টি দেশে চালু হয়েছে চ্যাটজিপিটির বাজেট প্যাকেজ চ্যাটজিপিটি গো। এর মধ্যে আছে বাংলাদেশও। এর ফি মাসে $4। এতদিন ব্যবহারকারীদের জন্য প্যাকেজ ছিল 3টি, ফ্রি, চ্যাটজিপিটি প্লাস ও চ্যাটজিপিটি প্রো। চ্যাটজিপিটি গো প্যাকেজ থাকছে জিপিটি 5 মডেল ব্যবহার, প্রতিটি চ্যাটে দীর্ঘ কথোপকথন চালানো, প্রজেক্ট টাস্ক ও কাস্টম জিপিটি ব্যবহারের সুবিধা, বাড়তি মেমোরি ও কনটেক্সটের সুবিধার মাধ্যমে চ্যাটজিপিটি অনেক কিছু মনে রেখে উত্তর দিতে পারবে, তৈরি করতে পারবে বেশি বেশি ছবি। তবে এই প্যাকেজে ডিপ রিসার্চ মোডের সব ফিচার পাওয়া যাবে না। সোরা ভিডিও জেনারেশন বা কোডেক্স
এজেন্টের মতো ফিচারগুলো বাদ যাচ্ছে। ডকুমেন্ট বা কোড লেখা অথবা কথোপকথন চালানোর জন্য যারা চ্যাটজিপিটি ব্যবহার করেন তাদের জন্য গো প্যাকেজটি আদর্শ। এশিয়ার ব্যবহারকারীরা চ্যাটজিপিটির যেসব ফিচার বেশি ব্যবহার করেন ওপেনএআইয়ের দাবি সেগুলো নিয়েই গো প্যাকেজটি সাজানো হয়েছে। বাংলাদেশের পাশাপাশি ভারত, ইন্দোনেশিয়া, আফগানিস্তান, ভুটান, ব্রুনেই, দারুসালাম, কম্বোডিয়া, লাওস, মালয়েশিয়া, মালদ্বীপ, মায়ানমার, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, ফিলিপিন্স, থাইল্যান্ড, পূর্ব তিমুর ও ভিয়েতনামে প্যাকেজটি চালু করা হয়েছে। বাংলাদেশ থেকে ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে প্যাকেজটি কেনা যাবে। যারা এখন চ্যাটজিপিটি প্লাস প্যাকেজ ব্যবহার করছেন চাইলে তারা এর পরিবর্তে গো প্যাকেজ ব্যবহার করতে পারবেন। যাদের প্লাস প্যাকেজের সব ফিচার প্রয়োজন নেই তাদের জন্য এটি হতে পারে দারুণ সাশ্রয়ী। এবার খেলার খবর। সংযুক্ত আরব আমিরাত সফর শেষে দেশে ফিরেছে জাতীয় ক্রিকেট দল। তবে দেশে পা রেখেই ভিন্ন অভিজ্ঞতা সাক্ষী হয়েছেন নাইম শেখ, তাওহিদ হৃদয়রা। বিমানবন্দরে সমর্থকদের তোপের মুখে পড়েছেন তারা। দেয়া হয়েছে দুয়ো। গত 7 সেপ্টেম্বর এশিয়া কাপ ও আফগানিস্তান সিরিজ সামনে রেখে দেশ ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল। প্রায় 40 দিনের সফর শেষে বুধবার দেশে ফিরেছে ক্রিকেটাররা। মাঝের সময়ে ঘটে গেছে অনেক ঘটনা। এশিয়া কাপটা কাটে অম্লমধুর। শুরুটা ভালো হলেও শেষটা রাঙাতে পারেনি বাংলাদেশ। খুব কাছে গিয়েও মেলাতে পারেনি ফাইনালে ওঠার সমীকরণ। হারের চেয়েও প্রশ্নবিদ্ধ ছিল হারের ধরন। লড়াই করতে পারেনি দল। এশিয়া কাপ মিশন শেষে আরব আমিরাতেই আফগানিস্তানের আতিথ্য নেয় বাংলাদেশ। 3 ম্যাচের টি-20 ও ওয়ানডে সিরিজে মুখোমুখি হয় তারা, যেখানে বাংলাদেশের সঙ্গী হয় ভিন্ন দুই অভিজ্ঞতা। টি-20 সিরিজটা দারুণ খেলে বাংলাদেশ। আফগানিস্তানকে পাত্তা না দিয়ে জিতে নেয় সিরিজ, এমনকি ধবল ধোলাই দেয় রশিদ খানদের। তবে উল্টো অভিজ্ঞতা হয় ওয়ানডে সিরিজে। ধবল ধোলাই হয় টাইগাররাই। জয় পরাজয় অবশ্য বড় নয়, মাথা ব্যথার কারণ হারের ধরন। একেবারেই ছন্ন ছাড়া ছিল দলের অবস্থা। ব্যাট হাতে সবাই ছিল নিদারুণ ব্যর্থ। এমনকি শেষ ম্যাচে সবাই মিলে 100 রানেই পৌঁছাতে পারেনি দলকে। ওয়ানডেতে আফগানিস্তানের সাথে প্রথমবার ধবল ধোলাই হবার তিক্ত স্বাদ নিয়ে দেশে ফেরে টাইগাররা। সন্ধ্যায় আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। তবে বিমানবন্দর থেকে বের হতে গিয়ে লাঞ্ছিত হন নাইম শেখ, তাসকিন আহমেদরা। গাড়ি করে যখন বের হচ্ছিলেন সমর্থকদের কেউ কেউ ব্যঙ্গ করতে থাকে তাদের। ভুয়া স্লোগান তুলে দিতে থাকেন দুধ্বনি। নাইম শেখ, তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয় থেকে শুরু করে প্রায় সবাইকেই পড়তে হয় তোপের মুখে, হতে হয় কটূক্তির সম্মুখীন। অবশ্য সফর জুড়ে দারুণ ক্রিকেট খেলা সাইফ হাসান এসবের শিকার হননি, উল্টো বাহবা পেয়েছেন তিনি। প্রিয় দর্শক, শেষ করছি FOF টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।